এই ভারতীয় দালালদের উপদেষ্টা হিসাবে কারা বসাচ্ছে? উপদেষ্টা শিক্ষার্থীদের দাবির মুখে, বিক্ষোভের মুখে তিনি পদত্যাগ করেছেন। এদিকে একে একে সকল উপদেষ্টারা পদত্যাগ করছেন জনগণের চাপের মুখে পড়ে। খুবই গুরুত্বপূর্ণ আপডেট থাকছে আজকের এই ভিডিওতে। গোলাম সারোয়ার ফারুকী পদত্যাগ করেছেন এমন একটা নিউজ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। জনতার জন্য একটি স্বস্তির খবর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে এবং তার ফলাফল এবং অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি। উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে, এটি বিএনপির পরামর্শেই দেওয়া হয়েছে। এটা বুঝাইতে হবে কিন্তু আমাদেরকে, এটা কিন্তু আমরা ছাড়বো না, একদম ফুটকে লাল করে ফেলবো। কিন্তু উপদেষ্টা কোনো কিছু মানা হবে না। খেলা কিন্তু শুরু করছি মাত্র, জুতা দিয়ে বাইরে দাঁত ফেলে দেবো একদম। ফাইজ আমির কিন্তু সীমা থাকা দরকার, কন্ট্রোল, বিহেভিয়ার কন্ট্রোল করবেন। যাকে ইচ্ছা তাকে কোনো ছাগলকে নিয়ে আসবেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। আমি জালিয়াতি করেছি, অর্থ আত্মসাৎ করেছি, অর্থ পাচার করেছি। গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সরকারের মেয়াদ কতদিন, এই মেয়াদটা উল্লেখ করা হয়নি। বলা হচ্ছে পরবর্তী সংসদ নির্বাচনের পর এবার পদত্যাগ করতেই হলো সকল উপদেষ্টাদের। শিক্ষার্থীরা যেইভাবে আন্দোলন করতে শুরু করে দিয়েছিল, যেইভাবে রাজপথে নেমেছিল, পদত্যাগ না করে তাদের কোনো উপায় ছিল না। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন সকল উপদেষ্টাদের সর্বশেষ পরিস্থিতি। তারা কিন্তু অনেক কষ্টের কথা প্রকাশ করে এবং এই নিয়ে সাধারণ শিক্ষার্থীরাও অনেক কথা বলে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তাদেরকে নিয়ে আলোচনা এবং সমালোচনাগুলো সবকিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি, সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না এই উপদেষ্টাদেরকে নিয়ে এবং তাদেরকে নিয়ে যারা আন্দোলন করেছে, সার্জিস, হাসনাত সহ সকল শিক্ষার্থীদেরকে নিয়ে। এই যে এগুলো দেখবেন, তারপরে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য করবেন। এই যে দেখেন, ওনাকে বাণিজ্য উপদেষ্টা নিয়োগ করা হয়েছে, মোস্তফা সরোয়ার ফারুকীকে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। আমি একটু ছোট করে বিশ্লেষণ করি। শেখ বশিরউদ্দিন সাহেব ব্যবসায়ী মানুষ, উনি আকিজ গ্রুপের একজন অন্যতম মালিক এবং উনি এখন যেটা ভাগ হয়ে গেছে, ওনার বাবা ছিল আকিজ উদ্দিন, খুবই পরিচিত ব্যবসায়ী, আমাদের এখানে একজন খুবই স্বচ্ছ ব্যবসায়ী সে পরিচিত। তার ছেলেরা এক একজন এক এক দিকে বিখ্যাত। এই শেখ বশিরউদ্দিনের এক ভাই ছিল শেখ আফিল উদ্দিন, উনি আওয়ামী লীগের এমপি ছিলেন একাধিকবার। এবং এই যে এবার অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থানের ফলে শেখ আফিলউদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং ইন্টারেস্টিং করে শেখ বশিরউদ্দিনের বিরুদ্ধে একটা মামলা আছে, মানে ওনার বিরুদ্ধে মামলা করা হয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে। তার মানে উনি আন্দোলনের সঙ্গে খুব সম্পৃক্ত ছিলেন, এটা বলার কোনো সুযোগ নাই। ওনাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল, উনি যে জবাবটা দিয়েছেন সেই জবাবটা আপনাদের একটু আমি পড়ে শোনাতে চাই। উনি কি বলেছেন? ওনার বিরুদ্ধে বলা হয়েছে যে আপনার বিরুদ্ধে মামলা আছে কেন? উনি উত্তর দিয়েছেন, আমি খুব ভালো জানি না, আমার লিগ্যাল টিম ব্যাপারটা দেখছে। ওরা লিগ্যাল টিম ব্যাপারটা দেখবে, লিগ্যালি ফেস করা হবে। তার মানে যদি এই গণ আন্দোলন কেন্দ্রিক কোনো মামলায় কেউ আসামি হয়, তাহলে তাকে খুব বেশি একটা বন্ধ লোক বলা যাবে না, তাকে সন্দেহ করা যাবে না, কারণ তাদের লিগ্যাল টিম এটা দেখবে। তার মানে উনি ছেড়ে দিয়েছেন বিষয়টা আইনের উপর, আইন আদালতের উপর। তাই যদি হয় তাহলে যত লোকের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে আপনি কিন্তু কোনোভাবে একটা বিশিষ্ট একটা গোষ্ঠীবদ্ধ করতে পারবেন না, কারণ আইনে তো এখনো শেষ হয়নি, এটা আইনগত প্রক্রিয়া এখনো শেষ হয়নি, তাই নয় কি? আর ওনার ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেকে বললেন এখন ওনার ভাইয়ের বিরুদ্ধে তার কোনো গ্রেপ্তারি পরোয়ানা নাও আসতে পারে, কারণ ভাই উপদেষ্টা হয়ে গেছেন, পাওয়ারফুল উপদেষ্টা, টাকা পয়সাও আছে, হতে পারে। অনেকে এমনও লিখেছেন, আমি সোশ্যাল মিডিয়ায় পড়েছি, এখানে আমি পড়ে আপনাদেরকে ক্লান্ত করতে চাচ্ছি না। তখন এমনও বলা হয়েছে যে এখানে কিন্তু ধনী মানুষ, টাকা পয়সা লেনদেন হতেই পারে, হয়তো এভাবে উনি হয়ে গেছেন। আমি জানি না বিষয়টা কি, মানুষের মন তো অনেক কথা বলবে, আমরাও পড়লে আমাদের মনে একটু সন্দেহ ঢুকতে পারে। গণ অভ্যুত্থান নিয়ে, গণ আন্দোলন নিয়ে, বৈষম্যবিরোধী ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলন সম্পর্কে অনেকে প্রশ্ন করেছিল আজকে সাংবাদিকরা। উনি কি জবাব দিয়েছেন? যারা আন্দোলন করেছে তাদের আবেগের সঙ্গে আমার কোনো দ্বিমত নেই, আবেগ সঠিক। মানে যারা আন্দোলন করেছে, আন্দোলন মানে হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে যারা আন্দোলন করেছে, তাদের যে আবেগ ছিল সে আবেগের সঙ্গে ওনার কোনো দ্বিমত নেই, এই আবেগ সঠিক ছিল। আমার খুব জানতে ইচ্ছা করে, আপনি এই গণ আন্দোলনের সম্পৃক্ত ছাত্ররা কেবল আবেগ নির্ভর কাজ করেছে, কেবল আবেগ, এখানে আপনি আর কিছু খুঁজে পেলেন না? এরা সবাই ইমোশনাল ফুল। আমি আগে বলেছিলাম একবার যে এই যে উপদেষ্টা সরকার যেটা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার গণ আন্দোলনের স্পিরিটটাকে ধারণ করে না। আমি বলেছিলাম এখানে বড় জোর 3 জন 4 জন 5 জন 6 জন লোক আছে যারা নাকি গণ আন্দোলনের সঙ্গে সামহাও জড়িত ছিল, আর কেউ ফিজিক্যালি, মেন্টালি, ইকোনমি, ফিনান্সিয়ালি কোনোভাবে আন্দোলনের সঙ্গে জড়িত ছিল না। সেই লোকগুলিকে এনে আপনি বানিয়ে দিয়েছেন উপদেষ্টা পরিষদ। আর এখন দেখা যাচ্ছে এমন একজন লোককে আনা হয়েছে যিনি জড়িত থাকা তো দূরের কথা, এই পুরো আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে ইমোশনাল অ্যাক্টিভিটি করেছে বলে ধারণা করছেন, এবং উনি অনেক কষ্ট করে সেই আবেগের সঙ্গে দ্বিমত পোষণ করতে চাচ্ছেন। মানে একমত বলেন না, আমার দ্বিমত ছিল না, এই বলতে চাচ্ছেন। উদ্ধত হইলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মতো হইতে পারে, সেটা নিয়ে একটা বিরাট গবেষণা হইতে পারে। আপনি মন্ত্রিসভার সদস্য বাড়াবেন, ভালো কথা, তো এমন ভাবে বাড়াইবেন যে একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হবে গোটা জাতি জুড়ে, গোটা দেশ জুড়ে। তা না, উপদেষ্টা বানাইলেন, সারা দেশে সমালোচনা। তার মানে বুঝছেন তো
এই প্রফেসর ইউনূসের সরকার এটা মাপার মতো অবস্থায় নাই যে কোন সিদ্ধান্ত নিলে কি প্রতিক্রিয়া হবে। আপনার আশেপাশে কি গর্দভ বৈশা থাকে? অবশ্য আমি জানি গর্দভদের জন্য আপনার অনেক মায়া, তাই আপনার আশেপাশে প্রচুর গর্দভ সবসময় থাকে। আপনি নিয়ে রাখেন গর্দভদের আশেপাশে। যাই হোক, আপনার নিজের ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হইতেছে, এটা বোঝানোর জন্য বললাম আর কি। আপনার দেখার টাইম হয় না, এটা বুঝি, কিন্তু আপনার তো ক্যাবিনেটে আলাপ করতে পারতেন, আপনি তো ক্যাবিনেটে আলাপ করেন না। এটা আপনারাও তাদের তো সহকর্মী হবে আপনার ক্যাবিনেট মেম্বারদের, তাই না? তো ভুলের সুযোগ কমে, সবাই শুনতো, কেউ না কেউ এই পয়েন্টটা ধরাই দিত। এবার আসেন ফারুকীর প্রসঙ্গে। এগুলো কি এক ধরনের মানে বিফলতায় পরিণত হলো না? এগুলোর দরকার ছিল কিনা? যদি আপনার বিএনপির প্রতি, আওয়ামী লীগের প্রতি আপনার এত দরদ হয়, তাহলে এগুলো করা দরকার ছিল কিনা? এগুলো একটা সাইড বললাম। এই কথা তো দিবালোকের মতো পরিষ্কার যে আপনারা আপনার আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাচ্ছেন। এবং আমাদের অগ্রজ সহযোদ্ধা পিনাকিদার যে লাস্টের ভিডিওটা, আওয়ামী লীগ বিএনপির বোঝাপড়া নিয়ে একটা ভিডিও করেছেন না, ওই ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে একেবারে দিবালোকের মতো পরিষ্কার যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করতেছে। পিনাকিদার ওই ভিডিওতে একেবারে প্রমাণিত, তিনি প্রমাণ করেছেন যে বিএনপি জামাতের উত্থান চায় না, বিএনপি ইসলামী দলগুলির উত্থান চায় না, জামাত প্রধান বিরোধী দল হোক এটা বিএনপি চায় না। বিএনপি চায় আওয়ামী লীগ আবার বাংলাদেশে ফিরে আসুক, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক এবং আওয়ামী লীগই প্রধান বিরোধী দল হোক। এটাই হচ্ছে বিএনপির চাওয়া এবং পাওয়া। এটি পিনাকিদা তথ্য উপাত্তের ভিত্তিতে প্রমাণ করেছেন, এটা আমার কথা না। আপনি পিনাকিদার ভিডিও দেখে আসেন। পিনাকিদা তো বিএনপিরও লোক না, জামাতেরও লোক না, উনি অনেকটা নিউট্রাল পজিশনের মানুষ। বাংলা ট্রিবিউন কি বলেছে? যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে বিএনপি নেতা বললেন এসব নিয়ে লেখালেখি কইরেন না। তার মানে ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন যুবলীগের একজন নেতা যার নাম হচ্ছে সেলিম মৃধা, তাকে পুলিশ গ্রেফতার করেছিল। গ্রেফতার করার পর স্থানীয় বিএনপি নেতা আব্দুল মান্নাফ, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নাফ এবং সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক মিলে বিএনপির 4-5 জন নেতা, তারা থানায় গিয়ে যুবলীগের সেই সেলিম মৃধাকে ছাড়িয়ে আনে। ছাড়িয়ে আনার পর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন যে তোমরা এটা নিয়ে কেউ লেখালেখি করিও না। এখন আমাকে বলেন, কত না কাঠখড় পোড়াইতে হতো আমি জানি না, কিন্তু সে যে সিদ্ধান্ত নিয়ে নামিয়ে ফেলেছে বা যেভাবে হোক নামিয়ে ফেলেছে, এই জন্য একটা স্যালুট পেতেই পারে। যতই পছন্দ হোক আমি তাকে স্যালুট জানাই এবং সম্মান জানাই। আজকে যে প্রশ্নটি করছি যে এই যে উপদেষ্টা নিয়োগ হচ্ছে, এর পিছনে মুজিবীয় ভূত নাকি ইন্ডিয়ান ভূত কাজ করছে? আপনাদের মতামত কি? যে শেখ মুজিবের ভূত কাজ করছে নাকি ইন্ডিয়ান ভূত? কোন ভূতটা কাজ করছে? তার আগে বলি, ভৌগোলিক কারণে বাংলাদেশকে ভারত কোনো সময় বন্ধু ভাববে না, কোনো সময় বন্ধু ভাবার কারণ নাই। এবং বাংলাদেশ জন্ম হওয়ার আগে যখন ভারত এবং পাকিস্তান ভাগ হলো, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান তৈরি হলো, সেই পূর্ব পাকিস্তান ভারতের একটা অস্বস্তির কারণ ছিল। এবং এই অস্বস্তি থেকেই কিন্তু ভারতের র নামের যে সংগঠন, এইটা তৈরি হয়, যে এই অস্বস্তি থেকে বাঁচার জন্য শুধুমাত্র, যে কিভাবে এটার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কিভাবে এটাকে ভাগ করবে। এবং এখন যে বাংলাদেশটা আছে, এই বাংলাদেশটাকেও প্রতিটা মুহূর্তে ষড়যন্ত্রের মধ্যে ফেলেছে। এবং এই বাংলাদেশটাকেও এই যে রংপুর সহ একটা অঞ্চলে ভাগ করার একটা ন্যারেটিভ দাঁড় করাচ্ছে, এইটাই হলো র, এটাই র। এবং আমাদের এই পার্বত্য অঞ্চলের এই যে মুরগির মতো ঘাড় যেটুকু আছে কেটে আলাদা করার একটা ষড়যন্ত্র করছে। এটা রয়ের অন্যতম একটা এজেন্ডা। আমি আপনাদেরকে বলছি, দুঃখজনক হলো আমাদের রাজনীতিবিদরা প্রতিযোগিতা লেগে আছে ভারতের আশীর্বাদ নেওয়ার জন্য, অথচ ভারত আমাদের এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে। এই গণ অভ্যুত্থান যে শুরু হলো, জনগণ কিভাবে ঐক্যবদ্ধ হলো, এই ফাইন্ডিংসটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, যে জনগণ কেন একসাথে হলো। এই ঐক্যবদ্ধ হওয়ার মূল শিকড় ছিল ভারতের আগ্রাসন বিরোধী লড়াই। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের জন্য খুবই খারাপ সংবাদ। এর পাশাপাশি বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য খারাপ সংবাদ, বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য খারাপ সংবাদ, বাংলাদেশের শ্রমিকদের জন্য খারাপ সংবাদ। সকল দিক থেকেই এটা খারাপ সংবাদ। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। রাজনীতির কারণে কেউ যদি মনে করে থাকেন যে আমেরিকা এই মুহূর্তে নিষেধাজ্ঞা দিলে ভালো, সরকার বিপাকে পড়বে, কেউ যদি ভাবেন আমরা যারা আওয়ামী লীগ আছি আমাদের জন্য সুবিধা হবে, আপনি বাংলাদেশের প্রতি ভালোবাসাটা এখনো তৈরি হয় নাই। দর্শক, ভারতকে এটা নিয়ে আমরা খুবই শক্তভাবে সরকারের পক্ষ থেকে এটাকে ব্রিফ করা দরকার। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে একটা
নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা শুরু হয়ে গেছে। বলা হচ্ছে যে এই কাজটা করবেন এক ভারতীয় আমেরিকান নেতা এবং তাদের টিম। আগামী বছর জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় বসতে যাচ্ছেন, আর সেই ক্ষমতায় গ্রহণের পরপরই বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে এই ভারতীয় নেতা সহ তাদের যে টিমরা আছেন তারা কাজ করবেন। ভারতীয় আমেরিকান নেতা ডাক্তার ভারত বড়াই বার্তা সংস্থা পিটিআইকে বলছে, নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের যে অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প পোস্ট দিয়েছিলেন সেটি তাদের উদ্বুদ্ধ করেছে। আর এই বিষয়টিতে মানে তারা এখান থেকে উৎসাহ পাইছে আর কি। আর এই বিষয়টাকে কাজে লাগাইয়া বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন। ইভেন তারা বলছেন তারা সফল হবেন। এই ভারতীয় আমেরিকান নেতা বলছেন, বাংলাদেশের হিন্দু এবং তাদের মন্দিরে যে হামলার ঘটনাগুলো ঘটেছে সেই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন। তিনি একজন সাহসী ব্যক্তি। যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা চিন্তা করতে পারেন। বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পের কাছে পৌঁছাতে ভারতীয় আমেরিকানরা সক্রিয়ভাবে কাজ করছে বলেও তিনি জানিয়েছেন। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলেও ইঙ্গিত দিয়েছেন। তিনি বলছেন, যদি তাদের তৈরি পোশাক বন্ধ, রপ্তানি বন্ধ হয়ে যায়, বাংলাদেশের যে ফরেন কারেন্সি আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে এর 80% হচ্ছে এই পোশাক, তো তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে? চিন্তা করছেন কোথায় যে হাত দেওয়ার চিন্তা করতেছে। তার দাবি, বাংলাদেশের উপর এই ধরনের চাপ হিন্দু সহ অন্যান্য যে সংখ্যালঘু আছে তাদের উপর চলা কথিত নির্যাতনকে বন্ধ করতে সহায়ক হবে। তার বক্তব্য, পরিস্থিতির উন্নতি না হলে আমরা হিন্দু আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতিও আহ্বান জানাবো। এছাড়া হিন্দুদের উপর নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারের উপর ভারতের নিষেধাজ্ঞা আরোপ করার জন্য যা কিছু দরকার তা তারা করবে। তারা মনে করছে ভারতের এই দায়িত্বটা এখনই করা উচিত। তিনি বলছেন, যদি তারা হিন্দু এবং সংখ্যালঘুদের হয়রানি অব্যাহত রাখে, ভারতেরও তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত। এখন এই ঘটনাটার পিছনে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করবে ইসকন। চোখ বন্ধ করে আমরা বুঝতে পারি বা এটা দাবিও করতে পারি কেন কাজ করবে ইসকন। দেখেন, ইসকন একটা ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক, অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী, কূটনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী, আর এটার মূল ব্রাঞ্চটাই মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করে। ইভেন আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের এই যে নির্বাচনের আগে যে টুইটটা করা হয়েছে, কথা বলতে চাই। কেন আমি কথা বলতে চাই? কারণ ওকে 2008 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত বই, পুস্তক, নাটক, সিনেমা সব জায়গায় তার মাথার মধ্যে ঢুকানো হয়েছে যে শেখ মুজিবকে মেপে কথা বলতে হবে। কিন্তু ওইটা শেখানো হয়নি যে শেখ মুজিবুর রহমান 7 মার্চের আগের যে শেখ মুজিব, এর পরবর্তীতে শেখ মুজিব 7 মার্চের পরেই যখন সিরাজ শিকদার সহ রাজনৈতিক যারা পুরোধা ছিল, পুরোধা বলতে হবে, যারা শেখ মুজিবকেও গাইড করতো না, সেই পুরোধারা 7 মার্চের ভাষণ শেষে এসে বললো, আপনি কেন স্বাধীনতার ঘোষণা করলেন না? তার মানে 7 মার্চের ওই বক্তব্য স্বাধীনতার ঘোষণা ছিল না। যদি ঘোষণা থাকতো তাহলে রাজনীতির যারা পুরোধা ছিল তারা এসে জিজ্ঞাসা করতো না যে আপনি কেন 7 মার্চে স্বাধীনতা ঘোষণা করলেন না? তার মানে ঘোষণা করেনি। এবং শেখ হাসিনা এটাও বলছিল যে শেখ মুজিব তাদের চেয়ে কম বুঝতো না যে স্বাধীনতা ঘোষণা করবে 7 মার্চে। তার মানে শেখ হাসিনাও স্বীকার করছে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক ছিল না। তাহলে 25 মার্চ পর্যন্ত যে ঘটনা ঘটলো, ইন্দিরা গান্ধীর একটা গোপন একটা মানে হলো অনুসন্ধান এবং বক্তব্য আছে, আমেরিকায় গিয়ে বলেছিল, উনি আমেরিকায় গিয়ে বলেছিল শেখ মুজিব আগেও স্বাধীনতা চায়নি, এখনো স্বাধীনতা চায় না। মানে এই যুদ্ধের আগের একটা স্টেটমেন্ট ছিল, সেই স্টেটমেন্টটা গায়েব করে দিয়েছে, সেই গবেষণাটা গায়েব করে দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, নতুন উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদেরকে নিয়েই কিন্তু অনেকে কথা বলে, এই উপদেষ্টাদের বিপক্ষে গিয়ে সার্জিস হাসনাতরাও কথা বলে। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং নতুন যে 3 জন উপদেষ্টা হয়েছে এবং তারই সাথে সাথে বাকি উপদেষ্টাগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অনেকে কিন্তু তাদেরকে নিয়ে বাজে কথা বলতেছে, তারা নাকি উপদেষ্টা হওয়ার মতো যোগ্যতা রাখে না, এটা সাধারণ জনগণরা বলতেছে। যার যার মতামতগুলা কিন্তু তারা প্রকাশ করতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ভিডিওর মাধ্যমে। এইসব নিয়েই কিন্তু এতক্ষণ এত আলোচনা করেছে এবং অনেক কিছু দেখিয়েছি। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কি মন্তব্য, এটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।